সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নজরানা চৌধুরী। দর্শক, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ নির্বাচন কমিশনের স্বাধীনতাকে খর্ব করবে বলে আজকে মতামত ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার। সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপির বক্তব্য সতর্কবার্তা হিসেবে দেখছে সরকার, এটি বলেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর আরেকজন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দূরত্ব নেই। এসব বিষয় সহ আরও কিছু চলমান ঘটনা প্রবাহ নিয়ে আলোচনার জন্য আমরা দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন বিএনপির তথ্য সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। আজকে একটি বিষয়ে আপনাদের কাছে জানতে চাই। আমি প্রথমেই আজিজুল বারী হেলাল আপনার কাছে জানতে চাচ্ছি যে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সংক্রান্ত নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত যে সংস্কার কমিশন হয়েছে সেটির সুপারিশের সাথে একটু দ্বিমত পোষণ করেছেন বেশ কিছু পয়েন্টে। তো কি মনে হয় যে আপনারা তো একদিকে সংস্কারের কথা বলছেন যে ন্যূনতম সংস্কার আপনারাও চান এবং নির্বাচনও চাচ্ছেন খুব দ্রুত আপনাদের দলের পক্ষ থেকে, এবং আজকেও আপনাদের দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা দ্রুত নির্বাচনের দিকে ধাবিত হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। তো এইটি কি নতুন করে কোনো জটিলতা তৈরি করবে যে নির্বাচন কমিশনের সাথে যে কমিশনের এই ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের যে এক ধরনের মতামতের পার্থক্য হচ্ছে, সেটি কি নির্বাচনের ক্ষেত্রে দ্রুত নির্বাচন আপনারা যেটা চাচ্ছেন সেটির ক্ষেত্রে কোনো বাধা তৈরি করবে কিনা? দেখেন, সুন্দর একটা প্রশ্ন আপনি তুলেছেন এবং এটা আজকে নিউজটা পড়ার পরে আমার মনে প্রশ্ন জেগেছে যে আমরা জানি যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার কথা সবসময় বলে আসছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। এখন নির্বাচন কমিশন সংস্কার কমিটি যে সংস্কার প্রস্তাব দিল সেখানে তারা বলছে যে আপনার নির্বাচন কমিশনের দায়বদ্ধতা রয়েছে পার্লামেন্টের উপরে। এটাকে তারা তাদের একটা ক্রিটিক করেছে। আর একটা বলেছে যে ডিলিমিটেশনস এবং ভোটার লিস্ট হাল নাগাদ এই দুইটা নির্বাচন কমিশনের হাতে তো থাকারই কথা, সেখানেও সেটাও বলছে পার্লামেন্ট। এখন তো এরকমই আছে, এখনো এরকম আছে। এখন এই যে সংস্কার, এগুলো তো প্রস্তাব দিয়েছে আপনার সংস্কার কমিটি এবং নির্বাচন কমিশনার সেটার প্রতিবাদ করছে, তাতে এটার ফয়সলা তো আপনার নিশ্চয়ই সংসদে হতে হবে। এটা র্যাটিফাই করবে তো আপনার নির্বাচিত প্রতিনিধি, তাই না? এখন আমার বক্তব্য হলে এটা আমাদের যে প্রধান উদ্দেশ্য যে গণতন্ত্রের ট্রান্সফরমেশন অফ দ্য আপনার ডেমোক্রেসি, গণতন্ত্রের পথে রূপান্তরে কোনো বাধা সৃষ্টি করবে কিনা। তত আমি দেখছি যে এর আগে যে সমস্ত সংস্কার কমিটি, প্রশাসনিক সংস্কার কমিটি একটি সংস্কার প্রস্তাব দিয়েছে সেখানেও বাধার সম্মুখীন হয়েছে। এরপরে সংবিধান সংস্কার কমিটি কতগুলো প্রস্তাব এনেছে, সেখানেও অনেক বক্তব্য আছে। এছাড়াও আমরা দেখেছি যে নির্বাচনকে ব্যাহত করবার জন্য বিভিন্ন রকম টার্মিনোলজি ব্যবহার করে নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যেমন সংস্কার, যেমন ফ্যাসিবাদের বিচার, সব পপুলিস্ট ইস্যু। আবার আপনি এগুলো ইটস কাইন্ড অফ পপুলিজম। সংস্কার তো প্রয়োজন এবং সংস্কার একটা অব্যাহত প্রক্রিয়া, সবাই জানেন। সংস্কার আপনার আপ টু ডেট কেমন, মানে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ সংস্কারের মধ্যে দিয়ে বড় হয়, বেঁচে থাকে। এরপরে আপনি স্বৈরাচারের বিচার সবাই চায়। এখন যদি বলেন স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না পরে হবে, এইরকম বিভিন্ন বাইনারি, বিভিন্ন টার্মিনোলজি ব্যবহার করে নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। এজন্য আমি বলছি, আমার আজকে মনে হচ্ছে যে এখন সংস্কার কমিশন যে প্রস্তাব দিল তার বিরোধিতা করতেছে নির্বাচন কমিশন। তা আপনারা যদি এইভাবে বিভিন্ন বাইনারি তুলে একটা তর্ক বিতর্ক শুরু করেন,
তার ফলে নির্বাচন যেমন ব্যাহত হবে, ঠিক একইভাবে এই ফ্যাসিবাদের সমস্ত অপকর্মগুলো কিন্তু ঢেকে যাবে। সুতরাং আমি বলছি যে এই বর্তমান যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার একটি অরাজনৈতিক সরকার। এই অরাজনৈতিক সরকার মানে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতার ফলে আপনি দেখেছেন গত 6 মাসে বাংলাদেশে বিভিন্ন প্রতিবাদী মানে প্রতিবিপ্লবী সিনড্রোম এই সরকারের বিরুদ্ধে হয়েছে। তাছাড়াও বাংলাদেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অপকর্ম বেড়েই চলেছে, সরকার নিয়ন্ত্রণই করতে পারছে না। তার মানে একটি রাজনৈতিক সরকারের প্রয়োজনীয়তা এখানে অনুভূত হচ্ছে। এবং আমাদের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের আমি প্রথমে বলেছি যে আমাদের প্রধান লক্ষ্য ছিল যে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়া। গণতন্ত্রের প্রথম সোপান তো আপনার নির্বাচন। সেই নির্বাচনকে বাধাগ্রস্ত না করে ন্যূনতম যে সমস্ত সংস্কার করা দরকার, যেমন ভোটার লিস্ট হালনাগাদ শুরু হয়ে গেছে, অত কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। আজকে বলেছেন সিইসি যে এপ্রিলের মধ্যে শুরু হয়ে যাবে। এখন আপনি এই নির্বাচনকে 1.5 বছরের এবং 1 বছরের 2টা টাইমলাইন দিয়েছে। এটা একটা আমার কাছে ভাষা কথা মনে হয় যে 2টা টাইমলাইন মানে আপনি টেন্টেটিভ দুটো ডেট একটা ফিক্সড করলেন না। তারপরে এই সরকারের মেয়াদ কতদিন তাও আপনি করলেন না। এতে আমাদের মনে হচ্ছে যে গত 1/11-এর সময় যে সরকারটি গঠিত হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন তাল বাহানা করে 2 বছর তার মেয়াদ করেছিল। এরপরে যে সন্তানটি সে প্রসব করেছিল সেটা 17 বছরের স্বৈরাচার, যার বিরুদ্ধে এত রক্ত, এত সংগ্রাম, এত ত্যাগ, এত গুম, এত খুন। এখন আপনি যদি সেই 1/11-এর সরকারের মতো আপনি 1/11-এর সাথে 2 বছর ঘোষণা করেছিল, এটা ইনডেফিনিট পিরিয়ড ঘোষণা করেন কতদিন তার মেয়াদ, এবং কিভাবে নির্বাচনটা অনুষ্ঠিত কতদিনের মধ্যে, তার কোনো পূর্ণাঙ্গ ধারণা, পরিষ্কার ধারণা, রোড ম্যাপ যেটাকে বলে সেটাও দিচ্ছে না। বরঞ্চ সরকারের পারফরমেন্সের বিভিন্ন দুর্বলতার জন্য সরকার অজনপ্রিয় হতে চলেছে। এতে হচ্ছে কি বাংলাদেশের গণ অভ্যুত্থানের, আমাদের যে 24-এর গণ অভ্যুত্থান, এটা বেহাত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এটা নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে, কারণ ষড়যন্ত্রকারীরা এখনও, যারা পরাজিত বিতাড়িত শক্তি, তারা এখনও প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়েছে, ইভেন উপদেষ্টা পরিষদের ভিতরেও রয়েছে। সুতরাং আমরা মনে করি যে একটি রাজনৈতিক সরকার এই সমস্ত চ্যালেঞ্জ যতটা মোকাবেলা করতে পারবে, একটি অরাজনৈতিক সরকার সেটা পারবে না। কারণ এই অরাজনৈতিক সরকারের আরেকটা প্রশ্ন দেখা দিচ্ছে, এই অরাজনৈতিক সরকারের কিছু কিছু আচরণ কিন্তু পক্ষপাতদুষ্ট মনে হয়, যে কোনো একটা বিশেষ গোষ্ঠীকে, কোনো একটা বিশেষ আদর্শকে। সেই বিষয়ে পরে আসবো। আজল ভাই হেলাল, আপনাকে একটু আমি সময় নিচ্ছি আপনার কাছ থেকে, আপনার কাছে এটা শেষ করে আসবো। আমাদের একটা বিরতিতে যেতে হবে। বিরতির আগে আমরা জামাতের আমাদের আরেক অতিথি, জামাতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, আপনার কাছে আসতে চাই একই ধরনের প্রশ্ন নিয়ে, যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ যেটি তারা দিয়েছেন গত 15 তারিখ সরকার প্রধানের কাছে, সেই সুপারিশের সাথে প্রধান নির্বাচন কমিশনার যে মতানৈক্য হচ্ছে এক ধরনের, সেটি কি আসলে নির্বাচনকে, দ্রুত নির্বাচনের যে দাবি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে করা হচ্ছে, যদিও সেখানে আপনাদের দলের পক্ষ থেকে 2 ধরনের বক্তব্যই আছে, দ্রুতও বলছেন, আবার মাঝে মধ্যে একটু ডিলে করার কথাও বলছেন, তো সেটিকে বাধাগ্রস্ত করবে কিনা আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, এবং আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রধান নির্বাচন কমিশনের সাথে নির্বাচন সংস্কার কমিশনের যে মতপার্থক্য, আমি মনে করি এই মতপার্থক্য হতেই পারে। যদি নির্বাচন কমিশন, তারও মতামত দেওয়ার এখতিয়ার আছে, এবং তিনি যেহেতু এখন দায়িত্বে আছেন, সুতরাং স্বাধীন এবং শক্তিশালী নির্বাচন কমিশন পুনর্গঠনের ক্ষেত্রে যদি সংস্কার কমিশনের কোনো বিষয় থাকে যেটি প্রশ্ন করার মতো, অথবা যে বিষয়টি নিয়ে আলোচনা করার মতো, এমন কোনো বিষয় থাকলে সেটি আলোচনা হতেই পারে। এই জন্য তাদের, আমি মনে করি যে তাদের কথা বলার এখতিয়ার আছে, তারা কথা বলেছেন। নির্বাচন সংস্কার কমিশন যে প্রপোজাল দিয়েছেন, সেই প্রপোজালটি চূড়ান্ত হতে পারে না। এই প্রপোজালের সাথে রাজনৈতিক দলগুলোর এবং স্টেক হোল্ডার যারা রয়েছে, কারণ
মূলত নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েই সরকার এই 17.5 বছর বাংলাদেশের জনগণ ভোগান্তির মধ্যে পড়েছে এবং বড় ধরনের গুম, খুন, দুর্নীতি, অন্যায়, অবিচার, অনাচার সব কিছুই সুযোগ হিসাবে গ্রহণ করেছে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য। এই জন্য এটা নিয়ে আরও ডিবেট হওয়া দরকার আমি মনে করি এবং সবার মতামতকে সমন্বিত করেই একটা বাস্তবসম্মত জায়গায় সবার আসা দরকার এবং এক্ষেত্রে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য যদি সংস্কার কমিশন যা দিয়েছেন তাদের কারেকশন প্রয়োজন হয়, নতুন কিছু আরও যোগ করার প্রয়োজন হয়, আরও যদি বিয়োজন করার প্রয়োজন হয়, সবটাই করার সুযোগ আছে বলে আমি মনে করি। দ্বিতীয়ত, আমাদের বক্তব্যটা পরিষ্কার। আমরা বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার একটা সংস্কারের রোডম্যাপ দেবে, একটা নির্বাচনী রোডম্যাপ দেবে। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন। তো এই দুটি রোডম্যাপকে সামনে রেখেই সরকারকে আগামী দিনে একটি গণতান্ত্রিক অভিযাত্রাকে সাকসেস করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে। তো সেই জায়গায় স্বাভাবিকভাবে এটার জন্য যে টাইমের কথা বলছেন, আমি যেটা মনে করি, আমি কয়েকদিন আগেও বলছিলাম যে এখন যে সময়টা এসে ঠেকেছে সেটি হচ্ছে ডিসেম্বর না জুন। আবার একটা মতো আসছে বিএনপির একজন স্ট্যান্ডিং কমিটির সদস্যের পক্ষ থেকে যে 5ই অগাস্ট। তো এইটা একটা 5ই অগাস্টের ব্যাপার, এটা হয়তো ওনার ব্যক্তিগত মতামত হতে পারে। তো নির্বাচনকে যদি জনগণের প্রতিনিধিত্ব যথার্থভাবে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে ফিরিয়ে আসতে হয়, তাহলে কিন্তু নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করা, নির্বাচন কমিশনকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই এবং এই জন্য সংস্কার প্রয়োজন। এখন যেটা আমরা মনে করি যে যেটা মৌলিক সংস্কার নির্বাচনের জন্য সেটিকে অগ্রাধিকার দেওয়া দরকার। এক হচ্ছে নির্বাচন ব্যবস্থার সংস্কার, আরেকটি হচ্ছে নির্বাচন ব্যবস্থার সাথে সম্পৃক্ত যে সমস্ত কাঠামোগত বিষয় রয়েছে, আইনানুগ প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, যেমন আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার প্রয়োজন, যেমন আমলাতন্ত্রের সংস্কার প্রয়োজন, কারণ ডিসি, এসপি থেকে শুরু করে পুলিশ প্রশাসনের সংস্কার প্রয়োজন, আবার ডিসি তাহলে সিভিল প্রশাসনের সংস্কার প্রয়োজন। কারণ নির্বাচনের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত একটা নির্বাচনকে কার্যকর এবং ক্রেডিবল, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন যদি করতে হয়, তাহলে এইসব ক্ষেত্রে যে মৌলিক সংস্কার রয়েছে সেই সংস্কারগুলো করা প্রয়োজন। এবং এটি না করে যদি আবার ইলেকশন হয়, তাহলে যেটি হবে এক ধরনের অনিশ্চয়তা থাকে যে আগের মতোই হতে পারে, এক ধরনের অনিশ্চয়তা থেকে যাবে এবং এই নির্বাচনটি আগেরই আরেকটি বিকল্প হিসেবে নির্বাচন আসতে পারে। এটা আসলে জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে না। আমরা একটু আজিজুল বারী হেলাল আপনার কাছে আসতে চাচ্ছি যে বিএনপির পক্ষ থেকে কিন্তু প্রায় প্রতিদিনই বলা হচ্ছে যে খুব দ্রুত জাতীয় নির্বাচনে যেতে হবে এবং বিরতির আগে আপনিও বলছিলেন একই ধরনের কথা যে বর্তমান রাষ্ট্রের যে অবস্থা, দেশের যে অবস্থা, বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বলছিলেন যে এই সমস্ত সমস্যার সমাধানে নির্বাচিত সরকারের বিকল্প নেই, সেজন্যই আপনারা নির্বাচনটা দ্রুত অনুষ্ঠানের কথা বলছেন। তো একই সাথে কিন্তু গত কয়েকদিনে এক ধরনের বিএনপির পক্ষ থেকে আরেকটি মতামত উঠে এসছে বর্তমান সরকারের নিরপেক্ষতার বিষয় নিয়ে। তো আপনারা আবার একদিকে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন, আবার বারবার কিন্তু আপনারা বলছেন যে এই সরকারকে আপনারা সহযোগিতা করবেন, সমর্থন তো আছেই। তো এরকম কন্ট্রাডিকশন কেন হচ্ছে? কন্ট্রাডিকশন না, এটা হলো আমরা শ্যাডো অফ দ্য অপোজিশন পার্টি। সো আমরা তো ক্রিটিক করবই সরকারকে, টু কিপ দেম দ্য রাইট ট্র্যাক। এটা তো আমাদের দায়িত্ব, বিরোধী দল, শ্যাডো অফ দ্য বিরোধী দল। যদিও এর অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সবাই বিরোধী দল, আবার সবাই সরকারের পক্ষে, যেহেতু এই সরকার আমাদেরই সরকার। এখন বক্তব্য হলো যে 6 মাস পেরিয়ে গেল, কি এমন পরিবর্তন, কি এমন সংস্কার করেছেন যা দেখে মানুষ অধৈর্য হবে না, ধৈর্যহারা হবে না?
কি এমন কাজটা করলেন যা দেখে বিরোধী দলগুলো আমরা আপনাকে অনুসরণ করে এগিয়ে যেতে পারি? বরঞ্চ আমি দেখলাম আপনারা পারফরমেন্সের এত দুর্বলতা যে আপনারা আমাদের অভ্যুত্থানকে বেহাত করে দিচ্ছেন, আর শুধু সময় ক্ষেপণ করছেন। সময় ক্ষেপণ করে ষড়যন্ত্রকারীতে আপনি সুযোগ করে দিচ্ছেন। গত 3 মাসে এই দেশে নির্বাচন হওয়ার ঐতিহ্য রয়েছে। 91 সাল, 96 সাল, 2001 সাল। সবচেয়ে মতলববাদী যে নির্বাচনটা হয়েছে 2008 সালে, আপনারা সেই মডেলের দিকে এগিয়ে যাচ্ছেন, সেই মডেলের দিকে এগিয়ে যাচ্ছেন। যেহেতু গত 3 মাসে নির্বাচন করার ঐতিহ্য বাংলাদেশের সরকারের রয়েছে, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন 100% হয়তো কেউ বলবে না, কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। সেই 3 মাসের কথা বলছেন, সেটি তো একটা আইডিয়াল সিচুয়েশনে একটা সরকার ক্ষমতা হস্তান্তর করে যাচ্ছে, কিন্তু এটা তো এক ধরনের বিপ্লব গণ অভ্যুত্থান বা যেটি বলেন সেটির মাধ্যমে গণ অভ্যুত্থানের সরকার। আগেরগুলো গণ অভ্যুত্থানের সরকার ছিল, এটাকে তো আর বিপ্লব বলতে পারছেন না। এখন এটাও একটা বাইনারি তুললেন, একটা দ্বিপদী সমস্যা তুললেন। এরা বিপ্লবী সরকার না গণ অভ্যুত্থান, এটাও রিজলভ, এই ইস্যুটা আর তোলার কোনো প্রয়োজন নেই। এখন বলছেন সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপি কথা বলছে। আমরা এই সরকারের ক্যারেক্টার তো নিরপেক্ষ, তাই না? এই সরকার ক্যারেক্টারটাই নিরপেক্ষ। এখন এই সরকার, আমরা যে কথাগুলো পত্রিকা টেলিভিশনে দেখছি, যে নতুন একটি রাজনৈতিক দলের আগমনের অপেক্ষায় আমরা সবাই রয়েছি, এবং আমরা সেই রাজনৈতিক দলকে কংগ্রাচুলেট করে, বিএনপি সর্বপ্রথম কংগ্রাচুলেট করে, কারণ আমরা এদেশে মাল্টিপার্টি ডেমোক্রেসি প্রতিষ্ঠিত করছি। আমাদের বদৌলতেই অন্য রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতি করছে, কারণ বাকশালী শাসন ব্যবস্থা যদি আওয়ামী লীগের নিবন্ধন 76 সালে বোধহয় আপনাদের সময় হয়েছিল, আমরাই করেছি। তো বাকশালী ব্যবস্থা বিরুদ্ধে ভেঙে চুরে আমরাই তো বিভিন্ন দল মতকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে। আমরাই বলেছি শত মত প্রকাশ করতে দাও, শত ফুল ফুটতে দাও। সুতরাং এখন বক্তব্য হচ্ছে যে সরকারের পৃষ্ঠপোষকতায়, সরকারের বিভিন্ন বেনিফিট নিয়ে যদি কোনো রাজনৈতিক দল তৈরি হয়, তাহলে পিপুলস পারসেপশন কি হবে? মানুষ নতুন একটি রাজনৈতিক দলকে যে কংগ্রাচুলেট করছি, সেই কংগ্রাচুলেটকৃত দলটির প্রতি পিপুলসের পারসেপশন কী হবে? ওই যে কিংস পার্টির কথাও কিন্তু পত্রিকায় উঠছে। এগুলো নিয়ে কিন্তু বিএনপি মাথা ব্যথা না, আপনি রাজনৈতিক দল আরও করেন, এটা আমরা কংগ্রাচুলেট করি। বাংলাদেশের প্রচুর বিরোধী দল, প্রচুর বিরোধী মত থাকা দরকার, কিন্তু বক্তব্য হলো যখন সরকারের থেকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, যেহেতু সরকার নিরপেক্ষ, নির্বাচনে অংশগ্রহণ করলে আপনি এই সরকারের কার্যকারিতা হারায়, অর্থাৎ নিরপেক্ষতা হারায়। আমরা ওই কথাটি বলেছি। কেন সেরকম কি কোনো সম্ভাবনা দেখছেন আপনারা যে সরকারের থেকে নির্বাচন করবে? নতুন রাজনৈতিক দল গঠন করলে তো সমস্যা নেই, নতুন রাজনৈতিক দল গঠন করে যে নির্বাচন করেন আপনি, সেটা বলছি না। সেটা কি তারা তো বলছে যে তার তো এরকম কারোর রাজনৈতিক অভিলাষ নাই। তারা বলছে কি রাজনীতি, তারা বলছে যে আমরা দল গঠন করার আগে সরকার থেকে পদত্যাগ করবে, এটা বলছে না? 3 জন উপদেষ্টাই বলছে। যে আপনি কি 2 জন যে তরুণ উপদেষ্টা আছে তাদের কথা বলছেন? হ্যাঁ, তারা বলছে তো পত্রিকায়। আমার বক্তব্য হলো যে আপনি এখন যদি পদত্যাগ করে আপনি নির্বাচন করবেন, আপনার সাথে সরকারের এতদিনের যে নেক্সাস, এতদিনের যে সম্পৃক্ততা, আপনার যে প্রভাব বলয় সৃষ্টি হয়েছে সরকারের ভিতরে, এবং আমরা বাইরেও দেখছি যে আপনারা বিভিন্ন জায়গায় স্থানীয় পরিষদে স্থানীয়ভাবে যখন প্রভাব প্রতিপত্তি আপনারা বিস্তার করেন। গতকালকে একজন উপদেষ্টা কিন্তু বিশাল শোডাউন করেছে, বলছে, আমি দেখছি তো এইগুলো কথাই বলছি যে বিভিন্নভাবে দেখছেন। তাহলে এই সরকার নিরপেক্ষতা থাকে কই? যদি তারা বলে যে হ্যাঁ আমরা নির্বাচন করব না, ইভেন নির্বাচন না করলেও নির্বাচন কন্ডাক্টও এখন আর করতে পারে না, সেজন্য শুধু 3 জন উপদেষ্টা পদত্যাগ করলেই বা ওই পদত্যাগ করে নির্বাচন দিলেই কিন্তু নির্বাচন নিরপেক্ষ থাকে না। যদি এই উপদেষ্টা পরিষদের কেউই নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে পুরো উপদেষ্টা পরিষদও কিন্তু সেই পক্ষপাত দুষ্ট হয়ে যায়। এই জন্য কি আপনারা সেজন্য আমরা আগে নতুন সতর্কবার্তা দিচ্ছি, কিন্তু যে আপনারা যদি মহাসচিব তো বলেছেন তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন হতে পারে। যদি আপনি এভাবে নিরপেক্ষতা হারান, যদি কোনো নির্বাচনের প্রতি আপনার ঝোঁক এসে যায়, আর দল গঠনের কথা তো বলছি, এটা পাবলিক কিভাবে নিবে, আর যদি কোনো বিশেষ কোনো ইডিওলজিকে, বিশেষ কোনো নির্বাচনী রাজনৈতিক কর্মসূচিকে আপনি সমর্থন জানান, এগুলো অগ্রিম সতর্কবার্তা, তাহলেও কিন্তু আপনি নিরপেক্ষতা হারাবেন। সেই ক্ষেত্রে এইগুলোর প্রয়োজনীয়তা হতে পারে।
সেটা কি এক ধরনের, আপনারা কি আপনাদের দলের পক্ষ থেকে এক ধরনের অনাস্থা জানাচ্ছেন কিনা সরকার? না, অনাস্থা না, আমরা তো শ্যাডো অফ দি গভর্নমেন্ট, সুতরাং আমরা ক্রিটিক করব, আমরাই সতর্ক বার্তা করব, মানে তারা শুধরে নেবেন। তার প্রতি উত্তরে আমাদের ছাত্র ভাইয়েরা উপদেষ্টা পরিষদে যারা আছেন তাকে মিস ইন্টারপ্রেট করছেন না। অনেক বলছেন যে এই কথার ফলে নাকি 111-এর প্রতিধ্বনি শোনা যায়। 111-এ বাংলাদেশের সবচেয়ে অভিশপ্ত জিনিস 111, বিএনপি এবং বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 111-এ, এবং সে তার ফলে যে 17 বছরের ফ্যাসিবাদ তৈরি হয়েছে, সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে কিন্তু অনেকের মধ্যে আমরা অগ্রণী ভূমিকা রেখেছি, লড়াই সংগ্রামে 17 বছর ব্যাপী আমরা লড়াই সংগ্রাম করছি এই সরকারের, এবং নির্যাতনও ভোগ করেছি। সুতরাং 111-এর প্রতিধ্বনি আপনি এই কথার মধ্যে কীভাবে শুনতে পান? বরঞ্চ আপনার সরকারের ভিতরে উপদেষ্টা পরিষদে এই 111-এর ভূত তো রয়ে গেছে। 111-এ যে সমস্ত কুশীলব যারা 2008 সালের নির্বাচনকে ম্যানিপুলেট করেছিল, তারা তো এই 111 উপদেষ্টা রয়ে গেছে। এবং 111-এর কারা তারা সরকারের রয়ে গেছে? আপনারা দেখছেন না 111 নির্বাচন, 2008 সালের নির্বাচন কমিশনার কারা ছিল, কারা এখন আবার উপদেষ্টা হয়েছে। এবং দেখবেন এরকম আবার ফ্যাসিবাদের অনেক দোসর, যারা ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরি করেছিল, তারাও কিন্তু এই সরকারে আছে না। সুতরাং আপনার কিন্তু আপনারা তো শুরুতে এই উপদেষ্টা পরিষদকে মেনে নিয়েছেন, এই সরকারকে মেনে নিয়েছেন, তাহলে এখন এই প্রশ্ন আসছে কেন? যখন ফাংশন করতে শুরু করলো তখন আমরা দেখলাম যে এই সরকার নির্বাচন নিয়ে আমাদের প্রধান যে শর্ত, অনেকে বলে যে এত রক্ত, এত সময়, এত সংগ্রাম কি করেছি নির্বাচনের জন্য। অবশ্যই তো বাংলাদেশে গণতন্ত্র ছিল না, বাংলাদেশের মানুষ গত 17 বছর ভোট দিতে পারেনি, ভোটের যে টেস্ট সেটা থেকে বঞ্চিত হয়েছে। এই সমস্ত এর ফলেই তো এত কিছু সৃষ্টি হয়েছে, বৈষম্য সৃষ্টি হয়েছে, কোটা সংস্কার আন্দোলন। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, যারা বলে যে এত কিছুর জন্য তো আমরা এত কিছু বিসর্জন তো নির্বাচনের জন্য দিইনি। আপনি এখন মনে করেন, আমি যদি তর্কের খাতিরে বলি যে সরকার যদি কোটা বিরোধী আন্দোলনে কোটা মেনে নিত, আমাদের ছাত্র ভাইদের যদি চাকরি দিত, তাহলে কি হাসিনার বিতাড়িত হতো না, হাসিনার পতন হতো না? তারপরেও তো হাসিনার পতন হতো, কারণ সমস্ত রাজনৈতিক দল তখন রাজপথে আন্দোলন সংগ্রাম করছে যুগপথভাবে এই সরকারের বিরুদ্ধে, তাই না? লাস্টের 36 দিনে, বাংলাদেশ কাঁপানো 36 দিনে এই ছাত্র ভাইরা উপসংহার টেনেছে। এবং এই যে কোনো আন্দোলনের এইটাই কিন্তু ক্যারেক্টার। আপনি মিশর বিপ্লবের বলেন, ফ্রান্স বিপ্লবের বলেন, রাশিয়ার বিপ্লবের বলেন, সর্বশেষ সিরিয়ারও দেখবেন কত বছর ব্যাপী আন্দোলন, লাস্ট 12 দিনে টিডিএস আসাদ বাহিনীকে হটিয়ে দিল। আর বাংলাদেশে এমন কোনো আন্দোলন সংগ্রাম সেই 47 থেকে শুরু করে 48, 52, 69, 71, 90 এমন কোনো আন্দোলন আছে ছাত্র ভাইরা শুরু করে নিয়ে শেষ করেনি? আমাদের বাংলাদেশের জাতীয় রাজনীতির কনটেক্সটাই তৈরি হয়েছে ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে, যা পৃথিবীর অন্য কোনো দেশে বিরল। সুতরাং এই 24-এর গণ অভ্যুত্থানের ব্যাপকতা, বৃহত্ততা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু যখনই বলেন যে এটা একটা অনন্য, ওইটার থেকেও ওইটা অনন্য, অবশ্যই 71 যেমন হয়েছিল, 90 তো সেরকম হয়নি, 69 তো সেরকম হয়নি, 48 তো সেরকম, প্রত্যেকটা কনটেক্সট আলাদা। এবং তখন ছিল অ্যাকচুয়াল যুগ, এখন হলো ভার্চুয়াল যুগ, তাই না? সুতরাং আপনি এই আন্দোলনকে একটা অনন্য, তো উদাহরণ আমি দিই, অনন্য বৈশিষ্ট্য তো আমি করি, তার মানে আপনি এই কথা বলে 3 মাসের নির্বাচনকে আপনি কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিতে পারেন না, যে আপনি পুলিশের সব সংস্কার করবেন, আপনি প্রশাসনের সংস্কার করবেন, আপনি মিডিয়ার সংস্কার করবেন, সব সংস্কার করে। এখন তো বললাম রে ভাই, সংস্কার তো একটা অ্যাবসলিউট টার্ম না, এটা রিলেটিভ টার্ম। আপনি আপনার চলতে ফিরতে, এবং বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা সংস্কারের মাধ্যমেই বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হচ্ছে, এবং বহু কিছু আমরা রাজনীতিতে আমরা সংস্কার করেছি, এবং আমরা প্রথম সংস্কারের প্রস্তাব দিয়েছি, সে 2016 সাল থেকে সংস্কারের কথা বলছি। 2020 সালে সর্বশেষ আমরা যুগপৎভাবে যাদের আন্দোলন তাদের নিয়ে সংস্কার প্রস্তাব দিয়েছি। এখন বাংলাদেশের যে অবস্থা দাঁড়িয়েছে, এই অভ্যুত্থান বেহত হওয়ার আগেই এই অভ্যুত্থানের প্রতি মানুষের যে ভালোবাসা, সাপোর্ট ছিল, সাপোর্টও কিন্তু ধীরে ধীরে কমতির পথে। সুতরাং আমি মনে করি যে আমরা এবং বিএনপি রাজনৈতিক দল হিসেবে মনে করে অতি দ্রুত নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যতটুকু সংস্কার করার প্রয়োজন দিয়ে আপনি নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করেন। রাজনৈতিক শূন্যতা
আপনি দেখেন ফিলোসফিতে একটা কথা আছে যে নেচার অ্যাভোর্স ভ্যাকুম, প্রকৃতি শূন্যতাকে পছন্দ করে না। রাজনৈতিক যে শূন্যতা তৈরি হয়েছে, এই রাজনৈতিক শূন্যতা তৈরি হলে কি কি হতে পারে রাজনীতিবিদরা অতীত উদাহরণ থেকে বহু কিছু দেখেছে। সুতরাং অবিলম্বে এই রাজনৈতিক শূন্যতা পূরণে একটি রাজনৈতিক সরকার বন্দোবস্ত করা প্রয়োজন। ওকে, ধন্যবাদ। আমরা একটু নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির, আপনার কাছে আসতে চাই যে সরকারের কি নিরপেক্ষতা নিয়ে আপনাদের দলের মধ্যেও কোনো ডাউট আছে? বিএনপির মধ্যে যেমন এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে, আপনাদের দলের অবস্থান কি? সরকারের নিরপেক্ষতা কি কোথাও কোথাও ক্ষুণ্ণ হচ্ছে? ধন্যবাদ আপনাকে। হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে, জীবনের বিনিময়ে যে 5ই আগস্টের গণঅভ্যুত্থান, এটা জনগণের সমর্থনের ভিত্তিতেই কিন্তু 8ই আগস্ট এই সরকার নতুন করে তাদের যাত্রা শুরু করেছে, দায়িত্বভার গ্রহণ করেছে। এই দায়িত্ব গ্রহণ করার সময় সব রাজনৈতিক দলগুলোই এটিকে সমর্থন করেছে এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে তারা সফল হোক, দ্রুততম সময়ের মধ্যে সংস্কার হোক এবং একটি ক্রেডিবল ইলেকশনের মধ্য দিয়ে জনগণের হাতে, জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া হোক। সেই সংস্কার আসলে কতটুকু? সেই প্রত্যাশাটা আমাদের সব রাজনৈতিক দলের আমরা সূচনা থেকে করে আসছি। এখানে যেটা হয়েছে যে সরকার তাদের দায়িত্ব পালন করতে গিয়ে যখন কোনো ভুল করে, রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সে ভুল ধরিয়ে দেয়া। তো সেই জায়গা থেকে কিন্তু আমরাও সরকারের বিভিন্ন কর্মতৎপরতার, বিভিন্ন পদক্ষেপের, বিভিন্ন সিদ্ধান্তের আমরা সমালোচনা করেছি, আমরা প্রতিবাদ করেছি এবং করছিও, এবং এটা আমরা করব। এটা আমরা সরাসরি সাক্ষাৎ করেও আমরা বলেছি যে আপনারা যতটুকু ভালো করবেন আমরা আপনাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা সব ধরনের সহযোগিতা করতে চাই, বাট যখন ভুল করবেন সে ভুলটাও ধরে দেওয়ার জন্য আমরা আলোচনার ভিত্তিতে ভুল ধরিয়ে দিতে চাই। যদি না সেটিও না হয় তাহলে আমরা প্রতিবাদ করার জন্য যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপও আমরা গ্রহণ করব। দেখেন রিসেন্টলি আজকে স্বাধীন বাংলাদেশ, আমাদের বলা যায় যে রাজনৈতিক সব নেতৃবৃন্দ এখন মুক্ত। তো সেই জায়গায় আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাই, যিনি এখন পর্যন্ত প্রায় 15.5 বছর ধরে কারাগারে অন্যায়ভাবে রয়েছে, মিথ্যা মামলায় ফাঁসির রায় রয়েছে, এখন পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয়নি। কোর্টের বিচারিক প্রক্রিয়ার মধ্যে দেখা যাচ্ছে যে একটা তারিখ নির্ধারণ করা হলো এবং সেই তারিখটা 1 মাস পরে আরেকটি তারিখ দেওয়া হয়েছে। যদি এটি আদালত, সরকারের বিষয়, এটা আদালতের বিষয়, এটা আদালতের বিষয়, সেই জন্য আমি বিষয়ে কথা বলতে চাই না। কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা মুক্ত হয়েছে, এই পট পরিবর্তনের প্রেক্ষিতেই কিন্তু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই তারা বের হয়েছেন, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পরই সেই বের হওয়ার পথটা, সঠিক বিচারটা এবং আইনের সঠিক প্রয়োগটা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীরা পেয়েছে। সেটাই বলতে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এখানে আমাদের বক্তব্য আছে এবং থাকবে। কিছু সন্ত্রাসীও বের হয়ে গেছে, সেটাই বলছি, এই সুযোগে তো অনেকেই বের হয়েছে, অনেকেই বের হয়েছে। যেমন আজকেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে 5ই আগস্ট জেলখানা ভেঙে যারা বের হয়েছেন এখন পর্যন্ত তাদের সবাইকে গ্রেপ্তার করার সক্ষম হয়নি। সুতরাং সেই জায়গায় এই ধরনের অনেক বিষয় থাকতেই পারে যে সরকারের সিদ্ধান্তের ব্যাপারে রাজনৈতিক দলগুলো কথা বলবে, আমাদেরও বক্তব্য আছে। বিশেষ করে আমরা বারবারই বলে আসছি যে সরকারের মধ্যে এখনও ফ্যাসিবাদের দোসররা সক্রিয়, বিপ্লব প্রতি বিপ্লব এবং বিভিন্ন ধরনের কাজের জটিলতা, আমলাতান্ত্রিক জটিলতা, এবং এখনও বহু সিন্ডিকেট গভর্নমেন্ট ভাঙতে পারে নাই এবং পুরো প্রশাসন যন্ত্রে যে সক্রিয়তা আনতে পারে নাই, গতিশীলতা আনতে পারে নাই, তার প্রধান কারণই হচ্ছে এখানে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় আছে এবং ঘাপটি মেরে আছে। আবার বলা যায় যে তারা ইচ্ছাকৃতভাবেই যাতে করে গভর্নমেন্ট এগিয়ে যেতে না পারে, সফল হতে না পারে, সেই জন্য তারা ভূমিকা পালন করছে। গভর্নমেন্ট ব্যবস্থা নিতে পারছে না কেন? যে গভর্নমেন্ট ব্যবস্থা নিচ্ছে, কিন্তু আমার যেটা অবজারভেশন বা বক্তব্য সেটি হচ্ছে যে আসলে 17.5 বছরে
যদি 2006 সালে 28 অক্টোবর থেকে আমরা ধরি, এরপরে অন 11-এর সরকার, তারপরে পুরো এই 17.5 বছরে বাংলাদেশটা প্রতিটি সেক্টর যেভাবে বিপর্যস্ত, বিধ্বস্ত এবং আইনের ব্যত্যয় এবং সিস্টেমের লঙ্ঘন, সুতরাং সেটাকে আসলে মেরামত করে একটা গতিশীলতা নিয়ে আসাটাও কিন্তু অনেক চ্যালেঞ্জিং, যেখানে বিপ্লব প্রতি বিপ্লবের প্রতি মুহূর্তেই অনেকগুলো ঝুঁকি নিয়ে কিন্তু বর্তমান সরকার চলছে। দেখেন যে 6 মাসে সরকার আরও অনেক দূর যেতে পারতেন, সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন আছে, সেটা নিয়ে কথা বলার যথেষ্ট সুযোগ আছে, কিন্তু এরপরও তারা 31শে ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছিল 6টি সংস্কার কমিশনকে। তো আমরা দেখলাম যে 15ই জানুয়ারির মধ্যে তারা 4টি কমিশনের সংস্কার কমিশনের রিপোর্ট দিয়েছে। আমি মনে করি এটা একটা অগ্রগতি। সেটার পরেও তো আসলে শেষ হয়ে যায় না, কারণ এরপরে আমি মনে করি, আমি সেদিনও বলেছি যে যে কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে, এই প্রস্তাবনাগুলো গভর্নমেন্ট নিজেদের পরিসরে আলোচনা করুক, রাজনৈতিক দল সহ বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছে, সুশীল সমাজ এবং বিভিন্ন প্রতিনিধি যারা রয়েছে, তাদের সাথে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, এরকম কোনো আলামত আপনারা দলের পক্ষ থেকে অবজার্ভ করেছেন কিনা, দেখেছেন কিনা? আমি তো বললাম যে এই সরকারের যে কোনো দুর্বলতা আমরা তাদেরকে সংশোধনের জন্য বলবো, না হলে এটা তার প্রতিবাদ করবো। এটা আমরা এই নীতির মধ্যে আছি। আমরা যখন এটা লক্ষ্য করব তখন আমরা বলবো, যেটা লক্ষ্য করছি সেক্ষেত্রে আমরা বলছি। না, সেটি লক্ষ্য করেছেন কিনা সুনির্দিষ্ট করে জানতে চাই। যে মুহূর্তে এরকম আমরা সরকারকে, যেমন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আজিজুল বারী হেলালও কিন্তু বলেছেন, সুনির্দিষ্টভাবে বলেছেন কোন কোন ক্ষেত্রে তারা নিরপেক্ষতার অভাব বোধ করছেন, নিরপেক্ষতা লঙ্ঘিত হচ্ছে সেটি আছে। আপনাদের দলের পক্ষ থেকে সেরকম কোনো কিছু আছে কিনা সুনির্দিষ্টভাবে বলতে পারেন? পক্ষ থেকে ঠিক প্রেসে বলার মতো যে আমরা তো আমাদের অনেকগুলো অধিকারই এখনো পাচ্ছি না, কিন্তু আমরা এই সরকারকে, অন্তর্বর্তীকালীন একটা সরকার, একটা বিপর্যস্ত পরিস্থিতির পরে উঠে আসা যে সরকার, সেই সরকারের কাছে মানে আমরা যা চাইবো বা যেভাবে চাইবো তার সবটা পাওয়াটা তো খুবই চ্যালেঞ্জিং, খুবই কঠিন। সেই জায়গা থেকে আমরা এখন এটা সব সরকারের আমলে, আবার এখন তো এই সরকারটা তো আসলে কোনো নির্বাচিত সরকার না, যার কারণে আবার হচ্ছে এই সরকারের সাথে যারা আছেন তাদের যে সার্বিক অবস্থাটা রয়েছে, সেক্ষেত্রে একটা বিধ্বস্ত দেশকে পুনর্গঠনের জন্য তাদের যে মৌলিক কাজগুলো দরকার, সেদিকে নজর দেওয়ার জন্য যে পর্যাপ্ত সময়, সেটির চাইতেও কিন্তু আদারওয়াইজ বিষয়গুলোকে প্রতিদিনই তাদেরকে ফেস করতে হচ্ছে। সেই বিষয়গুলো তাদের সামনে চ্যালেঞ্জ রয়েছে। এই জন্য আমরা এখনও ফরমালি সেই কথাটা এখনও বলি নাই, কিন্তু আমাদের এই সরকারের বহু কার্যক্রম নিয়ে আমাদের কথা আছে, আমাদের সমালোচনা আছে, আমাদের বক্তব্য আছে, আমাদের প্রতিবাদ আছে। আবার সার্বিকভাবে আমরা তাদেরকে ওপেনলি বলছেন না, দলের ভেতরে আলোচনা আমরা ওপেনলিও বলি, আমরা তো ওপেনলিও বলি। আমরা যেমন আমিরে জামাত সেদিন আমাদের শীর্ষ নেতা এটিএম আজহার ভাইয়ের মুক্তির ব্যাপারে শক্ত কথা বলেছেন সরকার, সেটা তো সরকারের বিরুদ্ধে, সেটা তো সরকারের কাছেই বলেছে তো সরকারের কাছেই বলা হয়েছে যে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে, না হলে রাজপথে জনগণ নেমে আসবে। তো সুতরাং আমরা কিন্তু বলতে আছি, আমরা বলেছি যে দোসরদেরকে, ফ্যাসিস্টদের দোসরদেরকে অবিলম্বে চাকরিচ্যুত করতে হবে, তাদের ব্যাপারে তদন্ত করতে হবে। এই দাবি তো আমরা দিয়েছি গভর্নমেন্টের কাছে। তারা এটা পারছে না। কেন পারছে না? আমরা বলেছি যে শহীদ পরিবারকে অগ্রাধিকারের ভিত্তিতে, এগুলো কিন্তু আমাদের দাবি, অগ্রাধিকারের ভিত্তিতে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আজকেও তো দেখা গেল শহীদ পরিবারের লোকজন গিয়ে হেনস্থার শিকার হচ্ছে। এখন পর্যন্ত গভর্নমেন্ট সেটি করতে পারে নাই, এখন পর্যন্ত করতে পারে। আহতদের ট্রিটমেন্টের জন্য আমরা বলেছিলাম যে যারা গুরুতর আহত তাদেরকে প্রয়োজনীয় মানে দেশের বাইরে নিয়ে যাওয়া হোক, সেটাও কিন্তু পাঠানো হয়েছে। গতকালকে একটা সিঙ্গাপুর পাঠানো হয়েছে 3 জনকে। কিন্তু জুলাই ফাউন্ডেশনের আহ্বায়ক যিনি, তার বিরুদ্ধে অভিযোগ এসছে যে তিনি একজন এরকম আহত হয়েছেন, তার পরিবার তাকে ওখানে গিয়েছিল সহায়তা চাইতে, তাকে হেনস্থা করা হয়েছে। তো এরকম এগুলো কেন হচ্ছে? এগুলো নিয়ে আপনাদের দিক থেকে তেমন কোনো সমালোচনা আমরা কিন্তু পাই না। আচ্ছা, আমরা কিন্তু সব রাজনৈতিক দলগুলো, আমরা রাজনৈতিক দল হিসাবে প্রত্যেকটি অসঙ্গতির ব্যাপারে আমরা কথা বলছি এবং আমরা বহুবিধ বিষয়ে কিন্তু আমরা বৈষম্যের শিকার। এই গভর্নমেন্টও এটা ইচ্ছাকৃত না, একটা গভর্নমেন্ট তো শুধু উপদেষ্টা চালায় না, যে মেশিনারি, যে মেকানিজম
তাদের মধ্যে দোসররা থাকার কারণে এখানেও কিন্তু মানে যে সমান আচরণ করা দরকার বা যেভাবে সবটার দিকে খেয়াল রাখা দরকার সেটা তারা করতে পারতেছে না। কিন্তু এরপর আমরা যেটা বলছি, দোষর কাদের বলছেন আসলে? আপনি কি সরকারি কর্মচারীদের কথা বলছেন? সরকারি কর্মচারীদের অনেকেই যারা সরকারকে ফ্যাসিস্ট হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে। কিন্তু সরকারি কর্মচারী তো তারা 17 বছর সরকারকেই সার্ভ করেছে, তাহলে তো তাদের চাকরি, তাহলে তো সবাইকেই স্যাক করে দিতে হবে। এর মধ্যে যারা সরাসরি সরকারকে ন্যায় অন্যায় পার্থক্য না করে সরকারকে বরং এমনভাবে সহযোগিতা করেছে যে সরকার আরও ফ্যাসিস্ট হওয়ার ক্ষেত্রে উৎসাহিত হয়েছে, সেটির কোনো সরকারকে আপনারা কোনো সুপারিশ দিয়েছেন আপনাদের দলের পক্ষ থেকে? না, এটা তো বাই নেমে সুপারিশ প্রয়োজন না, এটা সরকারেরই দায়িত্ব বের করে দ্রুত পদক্ষেপ না নিলে তো মানে তাদের এই যে গতিহীনতা বলি আমরা বা তাদের এগিয়ে চলার ক্ষেত্রে ঘাটতি বলি, সেগুলোকে ওভারকাম করার জন্য এটা প্রয়োজন। কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় খুবই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মানে আগের খুবই ইফেক্টিভ লোকেরাই কিন্তু বসে আছে। এটা তাদের না জানার মানে কোনো কথা না, তাদের জানার কথা। তো এরপরও কেন হচ্ছে? এখন সরকার যদি নিজের প্রবলেমগুলোকে নিজেরা উপলব্ধি করতে না পারে তাহলে এটা নিশ্চয় নিজের তো কোনো স্বার্থ থাকার কথা না। তারা চ্যালেঞ্জিং মুহূর্তে দায়িত্ব নিয়েছে, তাহলে কার স্বার্থ সংরক্ষণের জন্য এটা করা হচ্ছে, সেটা কে উপকৃত হচ্ছে, দেশ কতটা উপকৃত হচ্ছে, সরকার কতটা উপকৃত হচ্ছে, জনগণ কতটা উপকৃত হচ্ছে, এগুলো দেখার বিষয় রয়েছে। এইসব ক্ষেত্রে তো ব্যত্যয় হচ্ছে, সেগুলো নিয়ে তো আমরা কথা বলছি। সুতরাং আমরা কথা বলছি না তা নয়। ওকে, ধন্যবাদ। আমরা একটু আজিজুল বারী হেলালের কাছে যেতে চাই, আপনার কাছে নিশ্চয়ই পরে আসবো। অন্য একটা বিষয় যেতে চাই। সম্প্রতি বাংলা একাডেমি পুরস্কারের জন্য বাংলা একাডেমি একটি তালিকা ঘোষণা করেছিল বাংলা একাডেমি পুরস্কারের জন্য মনোনীত করে, সেটি আজকে বাতিল করা হয়েছে এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বাংলা একাডেমি যেই মন্ত্রণালয়ের অধীন মোস্তফা সরয়ার ফারুকী, উনি বলেছেন বাংলা একাডেমির পুরস্কার দেওয়ার প্রক্রিয়ার মধ্যেই সমস্যা আছে এবং বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ আজম, উনি বলেছেন গণহত্যা ও গণবিরোধী কর্মকাণ্ডে সরাসরি যুক্ত আছেন কিনা পর্যালোচনা করে 3 দিনের মধ্যে নতুন তালিকা দেয়া হবে। এবং তাহলে আমার প্রশ্ন হলো যে তাহলে পুরস্কারটা ঘোষণা করা হলো কেন? কি মনে হয়? কারণ এরকম অনেক ঘটনা কিন্তু গত 6 মাসে আমরা দেখছি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সাথে সাথে আবার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলছে। এই জন্য বুলবুল ভাইয়ের কথার সাথে কিছু এটা আমার মিল থাকবে, বুলবুল ভাইয়ের কথার সাথে আমার কিছু ঐক্যমত আছে। কিন্তু আপনি যেটা বলছেন যে প্রত্যেকটা ব্যুরোক্রেসি সরকারকে সহায়তা করবে, গত 17 বছর তো সরকার ছিল, ওটা ছিল তো মাফিয়া। ওটাকে তো আমি সরকার বলতে পারেন না, ওটা তো মাফিয়া ছিল। প্রথমে ছিল স্বৈরাচার, পরে হলো ফ্যাসিস্ট, শেষ হয়ে গেল মাফিয়া। তাই মাফিয়াকে যারা বিভিন্নভাবে হৃষ্টপুষ্ট করেছে তাদের তো চাকরিচ্যুত করা, অব্যাহতি দেওয়া, বিচার করা, এই সব কিছু প্রয়োজনীয়তা, এর পক্ষে কোনো যুক্তি দাঁড় করানো যায় না। এই একই সিনড্রোম আপনার এই বাংলা একাডেমিতে রয়েছে, একই সিনড্রোম বাংলা একাডেমিতে রয়েছে। মাফিয়ার দোসরদের কাজ কি? এই গণ অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণ করা, এবং এই গণ অভ্যুত্থানের যদি স্থিতিশীলতা তৈরি হয় তারা জানে তাদের বিচার হবে। এই বিচার প্রক্রিয়া যাতে না হয়, তাদের যদি মানে কাঠগড়ায় না দাঁড়াতে হয়, এই জন্য সবসময় সরকারকে ইনস্টেবিলিটির মধ্যে রাখে, এটা আনস্টেবল পজিশনে রাখে। এই বাংলা একাডেমিতে দেখেন, আপনি যে লোকগুলোর নাম ঘোষণা করলেন, এই লোকগুলো সমাজে যেভাবে আপনাকে তার নাম ঘোষণা করলেন, তাতে অপমান করলেন, এখন বাদ দিয়ে যতগুলো লোকের নাম ঘোষণা, সবাই তো আপনার স্বৈরাচারের দোষর না, নিশ্চয়ই যত লোকের নাম ঘোষণা সবাই তো স্বৈরাচারের দোষর না, কেউ কেউ থাকতে পারে। এখন যিনি এই কথা বলছেন তার ব্যাপারে তো জনগণের কিছু বক্তব্য আছে না? সুতরাং ওই যে বুলবুল ভাইয়ের কথার সাথে আমি একমত যে স্বৈরাচারের দোসররা যদি উপদেষ্টা পরিষদে থাকে, যদি প্রশাসনে থাকে, তারা তো ইচ্ছাকৃত এগুলো করবে, যদি সরকারকে ব্যর্থ দেখাইতে হবে, সরকার আমাদের অভ্যুত্থানকে ব্যর্থ দেখাইতে হবে। আপনি বাংলা একাডেমির 12 জনের নাম ঠিক না করে আপনি ঘোষণা দিলেন, সিগনেচারটা কে করেছে? বাংলা একাডেমির মহাপরিচালক। হ্যাঁ, না, এটা তো তথ্য সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুমোদন নেওয়া লাগে, তার তো সিগনেচার লাগে। ইভেন আমি জানি না এটা প্রধান উপদেষ্টা বরাবর যায় কিনা। তাহলে এই সাথে যারা জড়িত তাদেরকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হয়।
এবং আমি জানি যে এটা উন্নত সভ্য দেশ হলে তিনি পদত্যাগ করতেন এই পদ থেকে। এই যে এই যারা এই বাংলা একাডেমির এই সমস্ত কাজের সাথে জড়িত, এই যে সরকারকে ব্যর্থ প্রমাণ করবার জন্য আপনি বিভিন্ন কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের নাম প্রচার করে আবার কেটে দেবেন, প্রচার করার আগেই আপনার ভাবা উচিত ছিল। সেই জন্যই বলছি যে এই সরকারের পারফরমেন্স শুধু দেখবেন একটা সিদ্ধান্ত দিয়ে আবার চেঞ্জ, মানে কোথার থেকে সিদ্ধান্তগুলো আসে। আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে বাংলাদেশের এই পরিবর্তনকে কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র ভালোভাবে নেয়নি, ভারত কিন্তু ভালোভাবে নেয়নি, এখনও নিচ্ছে, তার কোনো প্রমাণ আপনি দেখছেন নেই। সীমান্তে এখনও গুলি চলছে এবং আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার, প্রোপাগান্ডা বিভিন্নভাবে বিশ্বব্যাপী ছড়িয়েছে, আমাদের দেশে যা হয়নি সেইগুলো তারা বারবার বলছে। তাদের ব্রেন চাইল্ড কিন্তু বাংলাদেশে রয়ে গেছে, তাদের ব্রেন চাইল্ড বাংলাদেশে রয়ে গেছে শক্তভাবে। আবার বিতাড়িত শক্তি তারা আবার ওই দেশে যায় পালিয়েছে এবং এই বিতাড়িত শক্তির ব্রেন চাইল্ডরা এখনও রয়ে গেছে, যেটা বুলবুল ভাই বলছে। তাহলে এদের নেক্সাসের ফলে আপনার দেশে বিভিন্ন রকম, আবার বললাম যে 111-এর কিছু ভূত এখনও রয়ে গেছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলছে। যে একটা জিনিস দেখেন যে দেশব্যাপী বলা হচ্ছে যে চাঁদাবাজি, সন্ত্রাসী বেড়ে গেছে, এক দলের পরিবর্তে আরেক দল, এইসব কথা বলা হচ্ছে না। রাজনৈতিক দলগুলোকে হিউমিলেট করে, আমি প্রথম যেটা কথা বলেছি যে রাজনৈতিক শূন্যতা তৈরির যে অপচেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলকে আঘাত করে এগুলো উপদেষ্টা পরিষদ থেকেও বলা হয়েছে যে 57 বছর নাকি আমরা কোনো রাজনীতি করিনি। তখন উত্তর দিয়েছিলাম যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বা নির্বাচন সরকার ব্যবস্থা রাজনৈতিক দলগুলো করেছে বিধে আজকে আপনারা মন্ত্রী বা উপদেষ্টা হয়েছেন। এখন দেখেন যে পারসেপশনটা তৈরি করেছে রাজনীতিবিদদের বিরুদ্ধে যে বিভিন্ন জায়গা চাঁদাবাজি, সন্ত্রাসী, দখল মখল হচ্ছে, তাহলে আপনি সরকার চুপ করে বসে আছেন কেন? আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? আপনি কি প্রমাণ করতে চান ব্যবস্থা না নেওয়ার ফলে? একমাত্র দল বিএনপি এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যত পারসেপশন গ্রো করেছে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে, সে একমাত্র রাজনৈতিক দল হিসেবে বিএনপিটাকে অ্যাকসেপ্ট করছে। পারসেপশন গ্রো করেছে, অবশ্যই অ্যাকসেপ্ট, আমরা কিন্তু ডিনাই করিনি। অন্য অন্য রাজনৈতিক দলরা ডিনাই করছে, সব কিছু করছে, আমরা কিন্তু ডিনাই করি, আমরা অ্যাকসেপ্ট করছি এবং প্রকৃত আমাদের দল হিসেবে যতটুকু সামর্থ্য আমরা বহিষ্কার করছি, আমরা আপনার শোকজ করছি, অব্যাহতি দিচ্ছি। এ পর্যন্ত হাজার হাজার নেতাকর্মীকে আমরা বহিষ্কার করছি। অন্য কোনো রাজনৈতিক দলকে এটা অ্যাকসেপ্ট করলো না, সবসময় ডিনায়াল টেন্ডেন্সির মধ্যে থাকলো। এখন আমার বক্তব্য, সরকার কি করলো? সরকার 6 মাসেও নিজে তো কোনো সংস্কার, কোনো ডেভেলপমেন্টও করতে পারলো না বিভিন্ন সেক্টরে। আপনি দ্রব্যমূল্য থেকে শুরু করে, আইন শৃঙ্খলা থেকে শুরু করে, বাংলা ডেবির পুরস্কার সর্বশেষ উদাহরণ, এরকম বিভিন্ন বিপ্লবী সিন্ড্রোম, কোনো কিছু সে মোকাবিলা করতে পারলেন না। এখন আপনি এই যে দখল বাণিজ্য বিরুদ্ধে বলছেন, আপনি কোনো ব্যবস্থা নিলেন না কেন? সরকার হিসেবে তো আপনার দায়িত্ব ছিল ব্যবস্থা নেওয়া। তাহলে বিএনপি আপনার থেকে এক স্টেপ এগিয়ে সংস্কার বলেন আর রাষ্ট্র পরিচালনার শাস্তি দেওয়া বলেন, বিএনপি তো ব্যবস্থা নিয়েছে, সরকার তো কোনো ব্যবস্থা নিল না। এর জন্য কি সরকারের এটা সরকার কি ইচ্ছা করে করছে, গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে চায়, নাকি সরকারের অদক্ষতা? আমি মনে করি সরকারের অদক্ষতা, অনভিজ্ঞতা। এই জন্য বলছি সমস্ত রাজনৈতিক দল যেহেতু নির্বাচনের পরে ঐক্যমত, আমরা যে আপনার এতদিন রোডম্যাপ চেয়েছি, যৌক্তিক সময় বলেছি, এখন ফিক্সড করছি যে আপনি আগস্ট মাসে নির্বাচন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, বিকজ ইউ আর আনএবল টু হ্যান্ডেল দ্য কান্ট্রি, টু পাইলট দ্য কান্ট্রি। আপনি এখন আবার দেখা যাচ্ছে সরকারের কাছে বিভিন্ন বোঝা আপনি চাপিয়ে দিচ্ছেন, যে দায়িত্ব সরকারের না। পুলিশের সংস্কার করতে হবে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সংস্কার, স্বাস্থ্যের সংস্কার, অর্থনীতি, সব কিছু করতে হবে। এই করার দক্ষতা বা যোগ্যতা বা অভিজ্ঞতা, ইভেন তাদের কোনো ম্যান্ডেট আছে? আইনে কোনো ম্যান্ডেট আছে? যাই করেন সবকিছু তো জনগণের প্রতিনিধি র্যাটিফাই করবে, তাই না? তা আপনি জনগণের প্রতিনিধির সাথে আগে বসার কোনো ব্যবস্থা করলেন না। আপনি 13টি সংস্কার কমিশন করলেন, তাদের রিপোর্ট আপনার কাছে যা গেল, এখন আপনি রাজনৈতিক দলকে ডাকবেন। রাজনৈতিক দলগুলো যদি আপনার এই সংস্কারগুলো না মানে, তখন আপনি বলছেন যে আমরা নির্বাচনে চলে যাব। তাহলে এই পণ্ডশ্রম কেন? আমরা রাজনৈতিক দলগুলো না মানি। প্রথমেই যদি আপনি রাজনৈতিক দলকে ইনভলভ করতেন, যে সংস্কার কমিশন যে 13টি, প্রত্যেকটার সাথে রাজনৈতিক দলগুলো বসে যদি প্রস্তাবগুলো দিত, তাহলে এতদিন সব হয়ে যেত না, আমাদের সাথে আবার দ্বিতীয়বার বসা লাগতো না। এবং আমরা তাহলে প্রথমে এই র্যাটিফাইটা প্রথমেই হয়ে যেত, এবং এরপরে যে প্রস্তাবগুলো আসতো সেটা আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোয় দিতে পারতাম, সবাই দিতে পারতো, তাহলে সেটা করতে বাধ্য হতো। অথচ সরকার এইটা একটা অনভিজ্ঞতার কারণে বিভিন্ন রকম কি সরকার
নির্বাচন কমিশনের সাথে সংস্কার কমিশনের সাথে আমাদের বসতে দিল না। তালগোল পাকিয়ে গেছে। সবকিছু তালগোল পাকে। এই জন্য আমি বলছি সরকারের এই ব্যর্থতা, সরকারের এই অদক্ষতা, অনভিজ্ঞতা, এটা নিশ্চয়ই ইচ্ছাকৃত না। যদি উনি আরো বেশি লিঙ্কারিং করে, তখন জনগণ যেটা বলছি যে আপনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসবে। আপনি অন্য কোনো ইডিওলজিকে, অন্য কোনো পলিটিক্যাল কর্মসূচিকে বা অন্য কাউকে আপনি একটু অ্যাডভান্টেজ দেওয়ার জন্য কি এরকম জনগণের সাথে তালভানা করছেন নির্বাচন নিয়ে? ধন্যবাদ আজিজুল ভাই হেলাল। আমরা একটু নজরুল ইসলাম বুলবুল আপনার কাছে জানতে চাই যে বাংলা একাডেমি যেই কাজটি করলো, একটি ঘোষণা করে পুরস্কারের জন্য তালিকা ঘোষণা করে গণমাধ্যমে ঘোষণা করে তারপর আবার বাতিল করা হলো, এই যে 12 জনের নাম ঘোষণা করা হলো, তারা কি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হলেন না? একটু অপমানিত বোধ করলেন না? এর দায়ভার কে নিবে? আপনার কি মনে হয়? জি, আমি মনে করি যে অবশ্যই এটা অপমানিত হয়েছেন, তারা অসম্মানিত হয়েছেন। এটা কারণ তারা তো তাদের সেক্টরে বিশিষ্ট ব্যক্তি। জি জি, এটা কোনোভাবেই গভর্নমেন্টের করা উচিত হয়নি। এর আগে পিএসসিতে দেখলাম 6 জনকে নিয়োগ দিয়ে শপথ স্থগিত করা হলো, তারপর আবার নিয়োগ বাতিলও করা হলো। এরকম কাজ হচ্ছে। এটা অবশ্যই এটার দায়িত্ব সরকারকে নিতে হবে, কারণ প্রতিটি কাজের ক্ষেত্রে তাদের অবশ্যই যাচাই বাছাই করেই পদক্ষেপ গ্রহণ করা দরকার। 2, যদি যাচাই বাছাই চূড়ান্ত করার পরে ছোটোখাটো বিষয়কে সামনে রেখে যদি আবার সেটিকে পরিবর্তন করা হয়, তাহলে ইতিমধ্যে ঘোষণা হওয়ার কারণে যে এই ব্যক্তিগুলো অসম্মানিত হলেন, মানুষের কাছে হেয় প্রতিপন্ন হলেন, এর দায়িত্ব কে নেবে? এটা তো একটা অনেক বড় ব্যাপার। আমার মনে হয় এই জন্য গভর্নমেন্টের সামনের দিনগুলিতে আরও যাচাই বাছাই করেই যে কোনো পদক্ষেপ গ্রহণ করা দরকার। আর পদক্ষেপ যেটা হবে, যদি ভুল হয়ে থাকে, এত শর্ট টাইমে দেওয়ার পরপরই আবার মানে ভুল কারেকশানের প্রশ্ন আসলো কেন? তো তাহলে বোঝা যাচ্ছে যে যাচাই বাছাইয়ের ক্ষেত্রেই তাদের ঘাটতি আছে। অথবা উপদেষ্টা বলেছেন যে প্রক্রিয়া নিয়েই ওনার দ্বিমত আছে, তাহলে সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই তো ঘোষণা করলেন আপনি, তখন এই প্রশ্ন তোলেননি কেন আপনি? এই জন্য ওই প্রক্রিয়ার ব্যাপারে একমত হয়ে তারপর ঘোষণাটা হতো, তাহলে মনে হয় ভালো হতো। আমি মনে করি এই ব্যাপারে আরও অ্যালার্ট হওয়া উচিত। তো সব কিছুই সব জায়গায় এরকম হচ্ছে, তো সেজন্যই বোধহয় বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনটা দ্রুত দিয়ে রাজনৈতিক সরকারের কাছেই দায়িত্ব হস্তান্তর করাটাই শ্রেয়। কিন্তু সরকার আসলে কেন দেরি করছে সংস্কারের জন্য? তারা তো মূল সামনে আসলে সংস্কার কার্যক্রমটা রেখেছেন বিভিন্ন সেক্টরের, সেটির জন্যই তারা হয়তো দেরি করছেন। তো দেখি সামনের দিকে কি হয়। তো আজকে আমরা আমাদের সময় শেষ, আমরা আজকের মতো বিদায় নেব। ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, এই ছিল আজকের আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ের আয়োজন। সদ্যই দেশ একটি শৈত্যপ্রবাহের কবলে পড়েছিল, তাপমাত্রা নিয়মিতই ওঠানামা করছে, সামনে আবারও শৈত্যপ্রবাহ আসতে পারে। প্রচণ্ড শীতে শিশু এবং বৃদ্ধদের অসুস্থ হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। এ ব্যাপারে সবাইকে সাবধানতা অবলম্বন করা ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।